শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তৃতীয় সৃজনশীল প্রশ্নে আসলে যে লেনদেন বা ঘটনাগুলো দেওয়া আছে সেই ঘটনাগুলো আগে বিশ্লেষণ করব, এখানে কি রয়েছে, তারপরে আমরা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। তো ৩ নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো। নিগেল এইড নামে জনাব আশফিয়ার ২রা মে ২০২৫ তারিখে তার আইন ব্যবসা চালু করেন। তাইলে আইন ব্যবসা চালু করেন, তাইলে এখানে এই যে আইনে যে সেবা দেওয়া হয় সেটি হলো তার মূল আয়ের উৎস। হ্যাঁ, এখানে নিগেল এইড এটি হলো তার প্রতিষ্ঠানের নাম এবং জনাব আশফিয়া হলো মালিক। তাইলে তুমি কে? তুমি নিগেল এইড, আর জনাব আশফিয়া আলাদা একজন ব্যক্তি। ঠিক আছে, জনাব আশফিয়ার যদি কোনো ব্যক্তিগত লেনদেন হয়, যদি নিগেল এইটে কোনো ইফেক্ট না পড়ে তাহলে লেনদেন হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? যেরকম ২ নম্বর সৃজনশীলে আমরা পেয়েছিলাম যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে তার ছেলের স্কুলের বেতন পরিশোধ করলো, এটা কিন্তু তোমার প্রতিষ্ঠানে কোনো ইফেক্ট পড়েনি দেখে তার কোনো লেনদেন হয়নি। এখানেও তাই, জনাব আশফিয়া যদি ব্যক্তিগত কোনো খরচ করে এবং নিগেলেই তুমি যেটা নিগেলেই এখানে যদি কোনো ঘটনা ইফেক্ট না পড়ে তাহলে তোমার সেটা কিন্তু লেনদেন হবে না। তো এখানে দেখো, প্রথম মাসের ঘটনা সমূহ নিম্নরূপ। মে মাসের ২ তারিখে আইন পেশায় ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। তো মালিক যা বিনিয়োগ করে সেটি হলো মূলধন। হ্যাঁ, সেটাকে মূলধন বলে। কত টাকা? টাকা বিনিয়োগ করে। তাইলে এখানে দেখো, নগদ ১,০০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে, নিগেল এইড পাইলো এবং মালিক যেহেতু এই টাকাটা দিল, মালিকের মালিকানা সত্ত্বেও এখানে কিন্তু ১,০০,০০০ টাকা রয়ে গেল। তার মানে কি, এটি ১,০০,০০০ টাকা মালিকানা সত্ত্বে যাচ্ছে মূলধন হিসেবে এবং ১,০০,০০০ টাকা নগদান হিসেবে যাচ্ছে সম্পদে। এরপর মে মাসের ৪ তারিখে দেখো, অফিস ভাড়া পরিশোধ করা হলো। কি পরিশোধ করলো? ভাড়া পরিশোধ করলো ১৮,০০০ টাকা। এখানে টাকা করছে। এখন বলো তো, এখানে টাকা কমছে না বাড়ছে? এখানে টাকা কমছে। টাকা কমছে। তো নগদ টাকা যখন বাড়ে বা কমে তখন সেটাকে আমরা নগদান হিসেব লিখি, আর নগদান হিসেব একটি সম্পদ। তো এইখানে সম্পদ বাড়ছে না কমছে বলো তো? নগদ টাকা যেহেতু কমছে তার মানে কি সম্পদ কমছে। তার মানে সম্পদ পাশে নগদের ঘরে আমরা মাইনাস করে দেব এবং ভাড়া হলো একটি ব্যয়। এটা কি? ব্যয়। ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস করে। তাহলে এখানে মালিকানা সত্ত্ব কি হ্রাস করবে। এরপরে মে মাসে ৮ তারিখে দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয়। এই যে সরঞ্জাম ক্রয়, তো সরঞ্জাম ক্রয় ৪০,০০০ টাকা। এটা কিসের? ধারে। এটা কিন্তু নগদে নয়। তার মানে সেবা সরঞ্জাম একটা সম্পদ। এই সেবা সরঞ্জাম বৃদ্ধি পাইছে, একটা সম্পদ বৃদ্ধি পাইছে। আর এটা কি করেছে? ধারে ক্রয় করেছে। তার মানে কি, টাকাটা এখনো পরিশোধ করিনি, টাকাটা পরিশোধ করতে হবে। কেউ তোমার কাছ থেকে টাকা পাবে, কেউ তোমার কাছ থেকে টাকা পাবে, সেটা মনে হলে সেটা কি হয়? সেটি হবে আহ পাওনাদার বা প্রদেয় হিসাব। ঠিক আছে, বা কোন স্থায়ী সম্পদ যদি কেউ বিক্রয় করে তাকে সরবরাহকারী হিসাব বলা হয়। তুমি সরবরাহকারী হিসাব লিখতে পারো, অথবা পাওনাদার হিসাব লিখতে পারো, অথবা প্রদেয় হিসাব লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা দায় তৈরি হয়ে গেছে আর একটি সম্পদ তৈরি হয়ে গেছে। সম্পদ বৃদ্ধি পাইছে, অপরদিকে দায়ও বৃদ্ধি পাইছে। এরপর পরে মে মাসে ১২ তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ৯০,০০০ টাকা। এখানে কি দিছে? আইনের সেবা। তার মানে কি, আইনের সেবা হলো তার সেবা আয়, এখানে তার মূল আয়ের উৎস। ঠিক আছে, এটা নগদে দিয়েছে। তার মানে নগদ টাকা ৯০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে, আর সেবা আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে কত? এখানে বৃদ্ধি পেয়েছে ৯০,০০০ টাকা। তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে ৯০,০০০ টাকা, অপরদিকে নগদ ৯০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এরপরে ১৬ তারিখে অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছি। কি করছি? বেতন পরিশোধ। কত টাকা? ১০,০০০ টাকা। তার মানে কি, এখানে নগদ টাকা ১০,০০০ কমে গেছে। কোনো কিছু উল্লেখ নাই কিভাবে পরিশোধ করা হয়েছে, ধারে না বাকিতে, না কি, এগুলো কোনো কিছু চেকে, এগুলো কোনো কিছু উল্লেখ যদি না থাকে, কোনো কিছু উল্লেখ নাই মানে নগদে। বুঝতে পারছো? তাহলে এখানে বেতন একটা খরচ, খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর নগদ টাকা এখানে কমে গেছে, তাহলে নগদান কমে গেছে, নগদান কমে গেলে সম্পদ হ্রাস পাবে। এরপরে ২৫ তারিখে বলা আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১,০০,০০০ টাকা।
তাইলে টাকা যখন ঋণ নিয়েছো, তোমার ব্যাংক থেকে ঋণ নিয়েছো 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা তোমার নগদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে ব্যাংকে ব্যাংক ঋণ নামে একটা দায় তৈরি হয়ে গেছে। তাহলে এখানে দায় বৃদ্ধি পাইছে এক এক 1,00,000 টাকা। ঠিক আছে, তাহলে ঋণ এবং নগদান হিসাব দুইটা হবে। এরপরে মে মাসের 27 তারিখে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। এই যে আইনি সেবা, আইনি সেবার কারণে আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তো এখানে এটা বলছে ধারে। তো ধারে মানে কি, এইটা বাকিতে আইনি সেবা দিয়েছো, ওই যাকে দিয়েছো সে আবার টাকা তোমাকে দিবে। কেউ তোমাকে টাকা দিবে এরকম মনে হলে প্রাপ্য হিসাব হয়। কি হয়? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব একটি সম্পদ। তার মানে কি, এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মে মাসের 30 তারিখে বলা আছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাইলে সেবা সরঞ্জাম, এই যে আমরা 8 তারিখে যে সরবরাহকারী হিসাব বা পাওনাদার হিসাব লিখেছিলাম 40,000 টাকা, এই 40,000 টাকার মধ্যে 30,000 টাকা পরিশোধ করেছি। তাহলে ওই যে পাওনাদার বা সরবরাহকারী হিসাব নামে যে দায় তৈরি করেছিলাম, সেই দায় 30,000 টাকা কমে গেছে। অপরদিকে এই টাকাটা নগদে চলে গেছে, তার মানে সম্পদ 30,000 টাকা কমে গেছে। ঠিক আছে, তাহলে এই ছিল লেনদেন গুলোর বিশ্লেষণ। এখন আমরা প্রশ্নগুলা দেখি একটু কি বলা আছে। ক নম্বর প্রশ্ন বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাইলে এই যে দেখো, সেবা সরঞ্জাম আমি ক্রয় করছি কত, 40,000 টাকা দিয়ে। ঠিক আছে, এবং 30 তারিখে এসে 30,000 টাকা পরিশোধ করেছি। তার মানে কি, এখন 10,000 টাকা বাকি রয়েছে। এই 10,000 টাকাই হলো অপরিশোধিত মূল্য। বুঝতে পারছো? ক নম্বর প্রশ্নের অ্যান্সার এটা। এইভাবে কিভাবে অ্যান্সার করবো আমরা একটু দেখে নিই। দেখো যে এটা সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়, এটা তারিখ বিবরণ টাকা এইভাবে লিখবো। তাহলে মে মাসের 8 তারিখে ধারার সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা, এটি লিখে দেবো। বাদ মে মাসের 30 তারিখে মূল্য পরিশোধ করেছি 30,000 টাকা, এইটা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে টোটাল কত হলো, 10,000 টাকা অপরিশোধিত মূল্য। তাইলে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য 10,000 টাকা। ঠিক আছে, তাইলে এটা অফিস সরঞ্জাম নয়, এটা আগে পুরাতন প্রশ্ন ছিল, পুরাতন বইয়ে অফিস সরঞ্জাম ছিল এখানে। ঠিক আছে, তাহলে এটা সেবা সরঞ্জাম হবে। হ্যাঁ, এটা সেবা সরঞ্জাম এর অপরিশোধিত মূল্য। ওকে, তাইলে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য এটা হবে 10,000 টাকা। ওকে, ক নম্বর প্রশ্নের অ্যান্সার গেল। ফাইন। খ নম্বর প্রশ্ন বলছে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ, তো ওই যে আমি যে হিসাব সমীকরণে বিবরণী ছক যে করি, যেটা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তো সম্পদ পাশে নগদ, আসবাবপত্র, পাওনাদার, প্রাপ্য হিসাব, ব্যাংক হিসাব এগুলো থাকে। তারপরে দায় কি থাকে, পাওনাদার থাকে, ঋণ হিসাব থাকে। মালিকানা সত্ত্বে কি যায়, মূলধন যায়, আয় হলে যায়, ব্যয় হলে যায় এবং উত্তোলন হলে যায়। তো এই যে মালিকানা সত্ত্বে যে আইটেম গুলো যাবে, সেই আইটেম গুলাকে মালিকানা সত্ত্ব নির্ণয়ের পরিমাণ নির্ণয় করা হয়। অর্থাৎ মালিকানা সত্ত্বের ঘরটাই এখানে শুধু আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা কিভাবে নির্ণয় করবা, যে মূলধন যদি হয়, মূলধনের সাথে আয় হলে যোগ হবে, ব্যয় হলে বিয়োগ হবে, আর উত্তোলন হলে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে মূলধনের সাথে আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। তাহলে এই আইটেম গুলো আসবে। তাহলে 1 নম্বরে দেখো, এই যে 1,00,000 টাকা, এটা মূলধন, এটা এর সাথে যোগ থাকবে। তারপরে অফিস ভাড়া, এটা ব্যয়, এটা বিয়োগ হবে। তারপরে হলো এই যে সেবা আয় করা হলো 90,000 টাকা আয় হয়েছে, এটা যোগ করতে হবে। তারপরে বেতন, এটা ব্যয়, এটা বিয়োগ করতে হবে। তারপরে এই যে ধারে সেবা আয় দেওয়া হলো, এটা আয়, এটা যোগ করতে হবে। তো এইভাবে যোগ বিয়োগ করে আমার টোটাল ক্যালকুলেশন করতে হবে। তো এটা সমাধান আমরা কিভাবে করব, দেখো এই যে দেখো, তাইলে জনাব আসফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করা হলো মে মাসের 1 তারিখ। আইন পেশায় বিনিয়োগ, যেটাকে মূলধন বলা হয় 1,00,000 টাকা, বাদ অফিস ভাড়া পরিশোধ, এটা খরচ বৃদ্ধি হয়েছে যার কারণে 18,000 টাকা, বাদ দিয়ে দিছি 82,000 টাকা। ডেট কিন্তু যার যেভাবে আছে ডেটটা ওইভাবে বসাই দিব। এরপর 12 তারিখে দেখো, নগদে আইনি সেবা প্রদান করা হলো, এটা আয় বৃদ্ধি পেয়েছে 30,000 টাকা। এখানে 30,000 নয় তো, এটা নগদে আইনি সেবা দেওয়া হলো কত টাকা, নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। ওকে, এখানে পুরাতন বই ছিল তো অনেক ক্যালকুলেশনে কিছু ভুল আছে, তাইলে 90,000 টাকা হবে। তাইলে 1,00,000 থেকে 82,000 আর 90,000 যোগ করলে কত হবে, 1,72,000 টাকা হয়। হ্যাঁ, এখানে 72,000 টাকা দেব। এরপরে মে মাসের 16 তারিখ ছিল, তারিখটা ঠিক আছে তো, মে মাসের 16 তারিখ 10,000 টাকা কর্মচারী বেতন প্রদান করা হয়েছে।
তাহলে 10,000 টাকা মাইনাস করবা, করলে এখানে হবে 62,000 টাকা। হ্যাঁ, 1,62,000 টাকা। এরপরে মে মাসের 27 তারিখে ধারে আইনি সেবা দেওয়া হয়েছে কত? এটা 60,000 টাকা। এটা ঠিক, ধারে আইনি সেবা 60,000 টাকা, এটা ঠিক আছে। তো এইটা আমরা 60,000 টাকা যোগ করে দিব, তাই এটা কিন্তু আয় হলে যোগ হবে। তাইলে টোটাল ব্যালেন্স দাঁড়াইলো এটা 2 লাখ কত 12,000 টাকা হবে না? 60 120 2,22,000 টাকা। ওকে, 2,22,000 টাকা হলো এখানে। তাই না? ক্যালকুলেশনটা দেখো, এখানে জাস্ট 90,000 টাকা জায়গায় 30,000 টাকা ছিল, 60,000 টাকা কম বেশি হয়েছে, তাই না? সেই বিষয়টা এখানে দেখে নেবা। তো এটা কিন্তু ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক মতো করে নিও তোমরা। হ্যাঁ, এইভাবেই করবা, বাট অ্যামাউন্টটা যোগ বিয়োগটা ঠিকঠাক মতো করে নিও। এরপরে গ নম্বর প্রশ্ন বলছে মে মাসের 8 তারিখ, 12 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ। তাইলে আমরা এখানে লক করি। হ্যাঁ, 8 তারিখ, তারপরে 12 তারিখ, 25 তারিখ আর 30 তারিখ, এই 4টা লেনদেন করব। তাহলে 8 তারিখে কি আছে? সেবা সরঞ্জাম, একটা সম্পদ রয়েছে আর ধারে ক্রয় করেছি, এখানে পাওনাদার তৈরি হয়ে গেছে, তাহলে একটা দায় রয়ে গেছে। 12 তারিখে নগদে আইনি সেবা দিয়ে এসেছি, তার মানে সেবা আয় হয়েছে, মালিকানা সত্ত্ব এখানে যাবে, আর নগদ এখানে একটা নগদ সম্পদ তৈরি হয়ে গেছে। এরপর 25 তারিখে হলো নগদ ঋণ গ্রহণ করছি ব্যাংক থেকে, তাইলে ঋণ একটা দায় এবং নগদ একটা সম্পদ, এখানে একটা সম্পদ একটা দায় তৈরি হয়ে গেছে। এখানে এই যে একটা দায় পরিশোধ করেছি, তাইলে একটা দায় কমে গেছে এবং সম্পদ কমে গেছে, নগদ কমে গেছে। তাহলে এটার অ্যান্সার কিভাবে লিখবো দেখো। তোমার 8 তারিখে সেবা সরঞ্জাম ক্রয়, সেবা সরঞ্জাম কত টাকা ক্রয় করেছি? দেখো 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করেছি 40,000 টাকা, তাহলে সেবা সরঞ্জামে 40,000 টাকা বৃদ্ধি পাবে এবং এখানে পাওনাদার বা সরবরাহকারী বা প্রদেয় হিসাব যে কোনো একটা লিখবো, তাই এখানে 40,000 টাকা এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মালিকানা সত্ত্বে ঘরে কিছু আসবে না, কারণ মালিকানা সত্ত্বে ঘরে যায়নি কিছু। 12 তারিখে নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, তাহলে সেবা আয় হিসেবে এখানে 30,000 টাকা, 90,000 টাকা হবে। হ্যাঁ, 90,000 টাকা হবে, নগদের ঘরেও 90,000 টাকা হবে। এই জায়গাটা ভুল ছিল অ্যামাউন্টটা, তাহলে এটা সেবা আয় হিসেবে ধরবো। এরপরে 25 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো কত? 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা এখানে আমরা বসাই দিব, যে এখানে কত আছে? 1 লাখ টাকা নগদে বৃদ্ধি পাইছে এবং ব্যাংক ঋণ 1 লাখ টাকা বৃদ্ধি পাইছে। মন্তব্যের ঘরে কিছু যাবে না, কারণ মালিকানা সত্ত্বে ঘরে কিছু যায়নি। এরপরে মে মাসের 30 তারিখে মূল্য পরিশোধ করছি 30,000 টাকা, তার মানে নগদ কমে গেছে এবং পাওনাদার কমে গেছে 30,000 টাকা। এইবার আমাদের ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 90,000 আর 1 লাখ যোগ করলে 1,90,000, এখান থেকে 1,30,000 মাইনাস করলে 1,60,000 হবে, এখানে 1,60,000 হলো। এরপর সেবা সরঞ্জাম 40,000 40,000ই রয়ে গেছে, আর পাওনাদারে 40,000 থেকে 30,000 মাইনাস করলে 10,000 হবে, ব্যাংক ঋণ 1 লাখ 1 লাখই রয়ে গেছে, আর মালিকানা সত্ত্বে এখানে 90,000 রয়েছে, এখানে 90,000 হবে। হ্যাঁ, 90,000 হবে। তাহলে এবার দেখো মোট সম্পদ 1,60,000 আর 40,000 দুইটা যোগ করলে কত হবে? 2 লাখ হবে। এটার অ্যান্সার হবে 2 লাখ। এইখানেও দেখো 90,000, 1 লাখ আর 10,000 যোগ করলে এটার রেজাল্ট হবে 2 লাখ। তাহলে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে গেছে। ঠিক আছে, আমার কোনো একটি স্টুডেন্ট চেয়েছিল যে লিখে লিখে বুঝাই দেওয়ার জন্য, তো লিখে লিখে বুঝাই দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে, একটা ক্লাস শেষ করতে অনেক সময় লাগবে, যেটা অনেকে বোর হয়ে যায়। দেখো এই যে আমি একটা জিনিস এখানে জাস্ট খালি ঠিক করে দিলাম, তাতে আমাদের কত সময় লেগে গেল। ঠিক আছে, তো একটু সময় বেশি লেগে যায়, এই জন্য লিখে লিখে করা সম্ভব হয় না, এটাকে আমাদের আগে থেকে লিখে তারপরে ক্লাসটা রেডি করতে হয়। ঠিক আছে, তো আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সহজ উপায়ে বোঝানোর জন্য। তোমরা কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে উইদাউট হেজিটেশনে বা উইদাউট কোনো শরম ফিল করে বা কোনো ইয়া করে আমাকে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, সমস্যা নেই। প্রশ্ন তুমি কমেন্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কলও দিতে পারো, কল দিলেও আমি তোমাদেরকে সমাধান দিয়ে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।